ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি প্রীতি ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। পতিত হাসিনা সরকারের প্রথম মেয়াদের 2010 সালে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের পর দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক ধীরে ধীরে যেভাবে তলানিতে গিয়ে ঠেকেছিল, ফ্যাসিস্ট হাসিনার পতনের পর এখন সেই শীতল সম্পর্ক আবারও উষ্ণ হতে যাচ্ছে। দীর্ঘ 15 বছর পর আজ দুই দেশের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠক যেন সেই বার্তাই দিচ্ছে। জানা গেছে, এই বৈঠকে স্বাধীনতা পূর্ব বাংলাদেশের সম্পদ ফেরত এবং গণহত্যার জন্য ক্ষমা চাওয়া নিয়ে আলোচনা চালাতে একমত হয়েছে পাকিস্তান। আলোচনা হয়েছে কৃষি, ব্যবসা, বাণিজ্য সহ 71-এর অন্যান্য অমীমাংসিত বিষয়েও। অন্যদিকে ঢাকায় সফররত বিশ্বের সবচেয়ে পরাক্রমশালী দেশ যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। যে আলোচনায় স্থান পেয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়া সহ রোহিঙ্গা ইস্যু। রাজনৈতিক পট পরিবর্তনের পর পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সম্পর্ক উন্নয়নের এই উদ্যোগ বাংলাদেশকে কতটা সুবিধা দিতে যাচ্ছে, আজকের বৈঠকের মাধ্যমে কি সুগম হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত সেই স্বাধীনতা পূর্ব বাংলাদেশের সম্পদ ফেরত আনার পথ, বৈঠকগুলো কতটা প্রভাব ফেলতে যাচ্ছে আমাদের দেশের স্থিতিশীলতা, নিরাপত্তা ও আঞ্চলিক স্বার্থে, এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর আমেনা মোহসেন এবং আছেন দৈনিক প্রথম আলোর কূটনৈতিক প্রতিবেদক রাহিদ এজাজ। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। রাহিদ এজাজ, দীর্ঘ 15 বছর পর আসলে যেই আজকের বৈঠক হয়েছে, সেই বৈঠক দু দেশের অর্থাৎ বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্কের স্থবিরতার কথা বলছিলাম আমরা। সেই স্থবিরতা খানিকটা কাটাতে বা বেশ খানিকটা কাটাতে আসলে কতখানি সহায়তা করছে? ধন্যবাদ। দেখুন, আজকে যে মিটিংটা হলো, ওই এফওসি বা ফরেন অফিস কনসালটেশন বলি, এটা যে কটা মেকানিজম আছে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে, তার মধ্যে অন্যতম, এবং সব দেশের সাথে এফওসিগুলো আছে। তো পাকিস্তানের সাথে যে আমরা তো 15 বছর বলছি, 10-এ মিটিংটা হয়েছে, টানাপোড়েনের কথা বলছি, স্থবির বলছি, কিন্তু ইন্টারেস্টিংলি আমরা যদি দেখি সম্পর্কটা কিন্তু একদম তলানিতে, আপনি যেটাভাবে বলছিলেন, বা টানাপোড়েন, চরম টানাপোড়েন, এরকম অ্যাডজেক্টিভ আমরা ইউজ করি। তার মানে কি সব কিছু বন্ধ ছিল? বিষয়টা তা না। আমরা যদি ট্রেড ফিগার দেখি, টু ওয়ে ট্রেড কিন্তু লাস্ট ছিল 956 মার্কিন মিলিয়ন, এবং আমরা বেশি আমদানি করি, রপ্তানি করি কম। ডিফেন্সে ধরেন ট্রেনিং সহ ক্যাপাসিটি বিল্ডিং, এগুলো কিন্তু চালু ছিল। মানে একটা বছরেই, যতটা আমি জানি 22 কিংবা 23 ক্যালেন্ডার ইয়ারে 88টা ট্রেনিং ডিফেন্সের পাকিস্তানে হয়েছে, যেখানে বাংলাদেশ থেকে পার্টিসিপেশন করেছে। আবার পাকিস্তানের আর্ম ফোর্সেস অফিসিয়ালরা এখানে পার্টিসিপেট করে, যদিও তারা সিলেক্টিভ, তারা এনডিসি এবং অফিসার্স কোর্স। ট্রেড হয়েছে, ডিফেন্স হয়েছে, তারপর ধরেন ইনভেস্টমেন্টের কথা আমরা জানি, টেক্সটাইল সেক্টরে কিছু ইনভেস্টমেন্ট আছে, যদিও সেটা থার্ড কান্ট্রি, আমার ইউএই ধরে এসছে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, বন্ধ যেভাবে বলা হয় বা প্রজেক্ট করা হয়, সেভাবে কিন্তু একদম সব কিছু একদম থেমে গেছিলো, ব্যাপারটা না। হ্যাঁ, ফরেন অফিস কনসালটেশনটা যেহেতু দুই ফরেন মিনিস্ট্রি তো রিলেশনশিপের অ্যাঙ্করিংয়ের কাজটা করে, তো সেই জায়গায় এটা যখন বন্ধ হয়ে যায়, আজকে যে ইস্যুটা আপনারা শিরোনাম করেছেন, মোটা থেকে কম বেশি সবাই আমরা 71-এর গণহত্যা এই বিষয়টা সামনে এনেছি, অ্যাসেট ক্লেমের যে ইস্যুটা আছে 4.32 বিলিয়ন, দেন আছে স্ট্যান্ডার্ড পাকিস্তানি, যদিও আমাদের সুপ্রিম কোর্টের একটা অর্ডার হয়েছিল, যে অপশন ছিল যে কারা পাকিস্তানে যাবে এবং কারা যাবে না, এবং এখনও কিন্তু বেশ কিছু 1 লাখের বেশি আটকে ব্যাপারটা পাকিস্তানি 14টি জেলার 79টা ক্যাম্পে অন্তত আছে। তো এখন আমাকে যদি বলেন, আমার তো একটা এরকম যে আপনি 15 বছর ধরে যে বিষয়টা তুলতেন না, সে বিষয়টা এই ইন্টারিম গভর্নমেন্ট তুলেছে, এটা একটা পজিটিভ দিক। এখানে পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে বলে রাখি, আওয়ামী লীগ সরকারের আমলে মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনালকে ঘিরে বিশেষ করে 13-14 থেকে রিলেশনশিপটা সিভিয়ার হয়ে যায়। পাকিস্তান কিন্তু তখন মাত্রাতিরিক্ত নাক গলাচ্ছিল, তাদের পার্লামেন্টে রেজলিউশন আনা হয়েছিল, আমাদের ডিপ্লোম্যাটকে তারা সামন করছিল, হেনস্থা করতো, ইত্যাদি নানান বিষয় আছে নাক গলানোর বিষয়টা। এবং এটা তো অনস্বীকার্য যে প্রতিবেশী ভারতের সাথে সখ্যতা, ঘনিষ্ঠতা, সেটা একটি ফ্যাক্টর ছিল, এটা কিন্তু উল্লেখ না করে উপায় নেই। তো সে জায়গায় মিটিংটা হওয়া এবং পজিটিভ, এই মিটিংটা ধরে আপনার ধরেন জয়েন্ট ইকোনমিক কাউন্সিল যে কমিশন, যেটা 2005-এ হয়েছিল, তার মানে 20 বছর আগে, সেটাও কিন্তু আবার হওয়া নিয়ে কথাবার্তা হচ্ছে, তাদের ডেপুটি প্রাইম মিনিস্টার এবং ফরেন মিনিস্টার ইসাক দ্বারা হচ্ছে। তো এটার কন্টিনিউশনে যদি আমরা রিসেন্টলি জেনেছি, ভিসা স্ট্রিক্ট ছিল পাকিস্তানের ক্ষেত্রে, হয়রানি করতো, আমরা রেড চ্যানেল দিয়ে তাদের প্রত্যেকটা জিনিসপত্র ইন্সপেকশনে দিতাম, যেটাকে আমরা নন টেরিফ ব্যারিয়ার বলি,
ট্যারিফের আপনার যে ক্যাপ সেটাও ভালো না। তো এরকম কিছু কিছু জায়গায় উঠে গেছে। ফ্লাই জিন্না বলে একটা প্রাইভেট ক্যারিয়ারকে আমরা পারমিশন দিয়েছে, খুব শিগগির তারা অপারেশনে যাবে। আবার ইয়ার শিয়াল নামে আরেকটা অপারেটর তারা আপনার অ্যাক্সেস চাচ্ছে। তো এরকম আমি বলি যে কিছু পজিটিভ ইন্ডিকেশন আমরা দেখছি, কিন্তু এই ফরেন সেক্রেটারি লেভেলের মিটিংয়ে সব হয়ে গেছে, এটি ভাবার অবকাশ নেই। এবং আমি যদি মনে করি যে ৭১-এর গণহত্যার নিঃশর্ত ক্ষমা এটাকে ওভার সিম্পলিফিকেশন হয়ে যায় একটা সিঙ্গেল ইস্যুতে ট্র্যাক করা, কারণ রিলেশনশিপতে অনেক রকম ডাইমেনশন থাকে। শুধু ৭১-এর গণহত্যার জন্য ক্ষমা চাওয়া বা 4.3 বিলিয়ন ইস্যুটা রিজলভ করলেই যে সব কিছু হবে ব্যাপারটা তা না। আবার এটা ঠিক যে আমাদের জাতীয় স্বার্থে ব্রডার এজেন্ডাকে দেখতে হবে, যে আমরা ইতিহাসের পুনঃপাঠ বা ফিরে গিয়ে রিভিজিট করে সেগুলোর সুরাহা দরকার যদি আমরা সম্পর্কটাকে ভালো করতে চাই। এই সম্পর্কটা আসলে ভালোর দিকে কতখানি যেতে পারে সেটি নিয়েও তো আসলে আমাদের অনেক প্রত্যাশা রয়েছে। ডক্টর আমেনা মোহসিন, এই যে আসলে পাকিস্তান এবং ভারতের এই সম্পর্ককে আমরা সবাই আসলে ভালো করবার দিকে সেই চেষ্টাতেই আমরা করছি, সেখানে যে ৭১-এর গণহত্যার জন্য পাকিস্তান ক্ষমা চাইবে কিনা সেটিও তো একটি বড় প্রশ্ন। তারা কতখানি আসলে এই গণহত্যার ক্ষমা চাইতে পারে সেই জায়গাটিতে আমরা কতখানি নিশ্চিত হতে পারবো? আপনি প্রশ্নটা হলো পাকিস্তান এবং বাংলাদেশে। আচ্ছা, দেখুন এখানে সম্পর্কটা তো বহুমাত্রিক হয় না, বিভিন্ন লেয়ারে হয়। সো এমন না যে কি সম্পর্কটা কখন একেবারেই বন্ধ হয়ে গেছিল। যখন আমাদের সম্পর্ক খুবই খারাপ সেই সময়েও আমরা দেখেছি যে বিভিন্ন চ্যানেলসে, পার্টিকুলারলি ডিফেন্সে এনডিসির কথা উনি বলেছেন, মিলিটারি স্টাফ কলেজে কথা বলেছেন, সেই চ্যানেলসগুলোতে তো কমিউনিকেশন ছিল। আপনি যদি ঢাকার বাজার দেখেন, এখানে পাকিস্তানি ড্রেস বা লন কাপড়ে ভরে আছে। সো ওই জায়গাটা তো মানে ট্রেডের একটা বড় জায়গা আছে, অ্যান্ড ইটস আ বিগ মার্কেট পাকিস্তানের কাপড়ের জন্য। এবং ইনফ্যাক্ট আমরা ভারত পাকিস্তান নিয়ে অনেক কথা বলে থাকি। দেখেন, বাংলাদেশের কোনো টিভি চ্যানেলের অ্যাক্সেস করতে পারেনি আজ পর্যন্ত ইন্ডিয়াতে, কিন্তু তারা পাকিস্তানি একটা চ্যানেল জিন্দেগি ওরা কিনে নিয়েছে। পাকিস্তানি ড্রামাসগুলো এত পপুলার, সেটা কিন্তু আমরা দেখছি এখন বাংলাদেশেও কিন্তু পাকিস্তানি ড্রামাসগুলো অনেক পপুলার হয়ে দাঁড়াচ্ছে। সো ইন আ ওয়ে যে সফট পাওয়ার্সগুলো আমরা বলে থাকি ডিপ্লোম্যাসিতে, বা সফট ইয়েগুলো, তারপরে ধরেন গান বাজনা, এই যে গজল, এই সমস্তগুলো কিন্তু আছে। এবং এই সফরের মধ্যে দিয়ে কিন্তু একটা যে আমরা ব্রিফিংটা শুনছিলাম, যেটা ফরেন সেক্রেটারি উনি কিন্তু কথাটা বলছিলেন যে ধরেন যারা একাডেমিক্স আছে তাদের মধ্যে, তারপরে কালচারাল সম্পর্কগুলো, এগুলো তো আমরা রিভাইভ করতে পারি। তো ইউজুয়ালি ডিপ্লোম্যাসিতে আমরা যেটা করি যে যখন খুব কন্টেনশিয়াস ইস্যুসগুলো থাকে তখন আমরা সফট ইস্যুসগুলোকে নিয়ে আগাই, এবং আমরা আশা করি যে তার মাধ্যমে একটা পরিবেশ তৈরি হবে, একটা কনজিনিয়াল এনভায়রনমেন্ট, যেটা আমাদেরকে একটা স্পেস তৈরি করে দেবে যে আমরা ক্রিটিক্যাল ইস্যুসগুলো সামনে নিয়ে আসতে পারি এবং একটা কনসেনসাস বিল্ড করতে পারি। দেখুন না, ৭১ নিয়ে যে কথাটা হচ্ছে, মানে আমি এটা আমার অবস্থান থেকে বলছি যে আমি নিজে ২০০১ সালে লাহোরে একটা ওদের একটা এনজিও আসর, সেখানে আমি বক্তৃতা দিয়েছিলাম এবং সেখানে আমি এই জিনিসটা বলেছিলাম, উত্থাপন করেছিলাম যে আপনাদেরকে করতে হবে, মানে অ্যাপোলোজাইজ করতে হবে। এবং পাকিস্তানে যতগুলো উইমেন অর্গানাইজেশনস ছিল তারা কিন্তু সেটার সাথে একাত্মতা প্রকাশ করেছিল এবং তারা দাঁড়িয়ে বলেছিল, উই অ্যাপোলোজাইজ অন বিহাফ অফ দ্য উইমেন অফ পাকিস্তান টু দ্য উইমেন অফ বাংলাদেশ। সো আমি কথাটা কেন বলছি, আমার সাথে ডক্টর হামিদা হুসেনও ছিলেন, ডক্টর কামাল হোসেনের স্ত্রী। আচ্ছা, এই কথাটা এই জন্য বলছি কারণ সিভিল সোসাইটি লেভেলে কিন্তু একটা ওরকম কনসিয়াস একটা মানে গ্রুপ আছে যারা এই জিনিসটাকে রেকগনাইজ করে। আমাদের দরকার যখন আমরা পিপল টু পিপল কন্ট্যাক্টে যাচ্ছি তখন ওই গ্রুপকে, ধরুন আসমা জাহাঙ্গীরের কথা আমরা যদি বলি, ওনারা ফ্যাজ আহমদ ফ্যাজ, মানে ওনারা তো এখন চলে গেছেন। আমি হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ দ্যাট সিভিল সোসাইটির মধ্যে বা একাডেমিয়ার মধ্যে একটা গ্রুপ আছে যারা এই জিনিসগুলোকে ফিল করে, এবং তারাই তো ধরেন আমরা অতীত নিয়ে তো পড়ে থাকতে পারি না, বাট অবশ্যই ৭১-এর জায়গাটাতে আমাদের
একটা পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে এবং রিকনসিলিয়েশন বলেন, এখন ট্রানজিশনাল জাস্টিসের দিকে আমি নাই যাই, বাট হিলিং এই প্রসেসটার জন্য সেইটা প্রয়োজন, কিন্তু সেই কনসেনসাসটা তো আমাকে বিল্ড আপ করতে হবে এবং সেই জায়গাটাতে আমার মনে হয় যে এই মানে আমরা যত বেশি মানে পিপল টু পিপল লেভেলে কোঅপারেট করব এবং সেই পরিবেশটা তৈরি করব, তাহলে মানে একটা আশা দেখি যে এটা করা যেতে পারে। এখন পাকিস্তানের সামরিক বাহিনীর একটা বিশেষ ভূমিকা আছে, আমরা জানি রাজনীতিতে তারা কেমন করে হস্তক্ষেপ করে, বাট উই অলসো হ্যাভ টু কিপ ইন মাইন্ড যে একটা নতুন জেনারেশন, একটা প্রজন্ম বের হয়ে আসছে এবং তারা এই অ্যাটলিস্ট একাডেমিয়াতে আমি লক্ষ্য করেছি যে অনেকে এই ব্যাপারে মানে তারা এই ব্যাপারটা সম্পর্কে অবগত আছে। সো এটা তখন না আমাদের উপরে থাকে যে আমরা মানে কাদেরকে অ্যাড্রেস করছি, কোন অডিয়েন্সকে কি বলছি, কোথায় বলছি, কি উত্থাপন করছি। সো বাট আপনি যদি চ্যানেলস অফ কমিউনিকেশনই বন্ধ করে দেন তাহলে তো আর সম্ভাবনা থাকে না। জি, এম হুমায়ুন কবির, গত 15 বছরে যে ধরনের অমীমাংসিত ইস্যুগুলো ছিল, অন্তর্বর্তী সরকার আসার কারণে যেটি বলছিলেন রাহিদ এজাজও, যে সেই ধরনের ইস্যুগুলো কিন্তু আজকের এই আলোচনায় উঠে আসার সুযোগ পেয়েছে। অমীমাংসিত ইস্যুগুলো দুই দেশের মধ্যে যে আলোচনায় উঠে এসছে, এবার আসলে এই বৈঠকের পরে সেই অমীমাংসিত শব্দটাকে আমরা মীমাংসিত জায়গায় নিয়ে যেতে পারবো কি? ধন্যবাদ আপনাকে। আমরা চেষ্টা করতে পারি, যেমন দুজনেই বলছিলেন এই অমীমাংসিত বিষয়গুলো নিয়ে কিন্তু পাকিস্তানের ভেতরেও এক ধরনের আলোচনা অনেক দিন ধরেই আছে। প্রফেসর আমনা মহসিন বললেন নাগরিক সমাজ পর্যায়ে আছে, এমনকি রাজনৈতিক বাতাবরণেও কিন্তু এগুলো নিয়ে আলাপ আলোচনা আছে। এবং আমার মনে আছে যে ধরেন এখন থেকে 15-16 বছর আগে একটা উদ্যোগও ছিল, জারদারি যখন ছিলেন প্রেসিডেন্ট পাকিস্তানের, তখন একটা উদ্যোগ তারা নিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ওরা একটা জিনিস চাইলে আমাকে গ্রহণ করতে হবে, তো দুই পক্ষের এই সাযুজ্যটা হয়নি বলে সেটা হয়নি। তবে আমার মনে হয় যে এখন দুই দেশেরই অবস্থার পরিবর্তন হয়েছে। বাংলাদেশে একটা নতুন বাস্তবতা, এখন বাংলাদেশ অনেক বেশি সচেতন, বাংলাদেশের অনেক বেশি আত্মমর্যাদা সম্পন্ন বোধ তাদের তৈরি হয়েছে আমাদের বাংলাদেশের ভেতরের মানুষের মধ্যে। এবং পাকিস্তানেও কিন্তু তারা উপলব্ধি করে যে বাংলাদেশের সাথে সম্পর্কটা হলে এটা দ্বিপাক্ষিকভাবে উভয়ের জন্য উপা দেওয়া হওয়ার সুযোগ আছে। যেমন একটু আগেই রাহিদ এজাজ বললেন যে বাংলাদেশ কিন্তু ব্যবসা বাণিজ্যের একটা ভালো জায়গা। আমাদের বাণিজ্য আপনি যে ভারসাম্য দেখেন, এটা পাকিস্তানের পক্ষে ব্যাপক রকমভাবে, কারণ এটা আমরা একটা বড় আমরা কনজিউম করি অনেক, তো কাজেই এটা তাদের একটা বড় সুযোগ। তো পাকিস্তান খুব স্বাভাবিকভাবেই তারা চাইবে যে এই সুযোগটা নিতে। একইভাবে আমাদেরও প্রয়োজন আছে, তো সেটাও আমরা কম্পিটিটিভলি পাকিস্তান থেকে সোর্স করতে পারি। তো সেই দিক থেকে আমি মনে করি যে এই অমীমাংসিত বিষয়গুলো যদি মীমাংসিত হয়, তাহলে বর্তমান এবং ভবিষ্যৎটাকে আমরা আস্থার সাথে আমরা পথটা রচনা করতে পারি। তাছাড়াও ধরেন যেহেতু আমরা প্রতিবেশী, আঞ্চলিক প্রতিবেশী, এখনকার বাস্তবতায় এই গত এক সপ্তাহ বা 1.5 সপ্তাহের বাস্তবতাতেও কিন্তু আমাদের প্রয়োজনটা বেড়েছে একে অপরের প্রতি দেখবার জন্য। কারণ পাকিস্তান বলেন, ভারত বলেন, বাংলাদেশ বলেন, আমরা যেই এই অঞ্চলে যারা আছি, যে বিশ্ব ব্যবস্থার উপর দাঁড়িয়ে আমরা আস্থার জায়গাটা পেতাম যে আমি বিপদে পড়লে বিশ্ব সংস্থা আমাকে সাহায্য করবে বা তার কাছে আমি যেতে পারবো, সে জায়গাগুলো কিন্তু ভেঙে যাচ্ছে। এখন আপন যান বাঁচার অবস্থায় আমরা এসে গেছি। বিশেষ করে আমি ট্যারিফ বা টার্বুলেন্সের কথা বলছি। তো সেই প্রেক্ষাপটে কিন্তু এখন আঞ্চলিকভাবে আমরা যারা আছি, আমাদের তো একটা সংগঠন আছে, সেটা এখন কাজ করছে না, কিন্তু সেটা কাজ করলে আমাদের সকলের জন্যই উপকার হয়, সব দেশে উপকৃত হতে পারি। এই সম্ভাবনাটা তো এখন নতুন করে ভাববার একটা সুযোগ তৈরি হয়েছে। তো কাজেই আজকে লক্ষ্য করবেন যে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় কিন্তু বলেছে কথাটা, যে পাকিস্তানের সাথে সম্পর্ক দ্বিপাক্ষিক এবং সার্ক স্ট্রাকচারের মধ্যে আমরা যদি সেটা করতে পারি। একই সাথে যে $4.2 বিলিয়ন পাওনা ফেরত চেয়েছে বাংলাদেশ, সেটির আসলে সক্ষমতা আছে কিনা পাকিস্তানের এই মুহূর্তে সেটি ফেরত দেবার? সেই সাথে শুধু সক্ষমতা না, আমি এই প্রশ্নটাও করতে চাই, তাদের আসলে সদিচ্ছাই বা কতখানি আছে এই টাকাটি ফেরত দেবার? এটা মানে এই মুহূর্তে জবাব দেওয়ার আমার পক্ষে সম্ভব না। তার কারণ হচ্ছে যে
এই বিষয়গুলো রাজনৈতিক। আজকে যেটা হয়েছে আমরা ফ্ল্যাগ করেছি যে পররাষ্ট্র সচিব পর্যায়ে, এটা তো আমলা পর্যায়ে এই বিষয়গুলো ফ্ল্যাগ করা হয়েছে। কিন্তু এই তিনোটা বিষয়, আপনি ক্ষমা চাওয়া, আপনার এই 4.3 বিলিয়ন অ্যাসেট শেয়ার বা আটকে পড়া পাকিস্তানদের নিয়ে, এগুলি রাজনৈতিক বিষয় এবং সেটা রাজনৈতিক পর্যায়ে যদি তারা সিদ্ধান্ত নিতে পারে তাইলে আলাপ আলোচনার সামনের দিকে এগিয়ে যাবে। যদি সেটা না হয় তাহলে কিন্তু আলাপ আলোচনা এখানে। আবার বাংলাদেশের সাথে পাকিস্তানের এই সম্পর্ক নিয়ে দেখা গেছে নানান রকমের সমীকরণ করার চেষ্টা করা হয়েছে, বিশেষ করে এখন আসলে এই পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের ভারতের সাথে আসলে আমরা যে দৃশ্যত শীতল অবস্থা দেখছি, সেই সম্পর্ককে আসলে পাকিস্তান কোনোভাবে কাজে লাগাতে চাইছে কিনা সেটি নিয়েও একটি প্রশ্ন আছে। বিশেষজ্ঞরা অনেকেই এই প্রশ্ন তুলেছেন। আমি ঠিক এই জায়গাটিতেই আসবে, একটি বিরতির সময় হয়েছে। জিপিএ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আর একবার আমন্ত্রণ জিপিএ ইস্পাত নিবেদিত রাজকাহনে। রাহিদে রাজ, ভারত, বাংলাদেশ, পাকিস্তান কিংবা চীন, এই সম্পর্কগুলো নিয়ে নানান রকম সমীকরণ করবার চেষ্টা করা হয়। এই মুহূর্তে আসলে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর আমরা দেখতে পাচ্ছি ভারতের সাথে এক ধরনের দৃশ্যত শীতল সম্পর্ক আছে, সেই সাথে চীনের সাথে সম্পর্ক জোরদারের এক ধরনের চেষ্টাও চলছে। অনেকেই বলার চেষ্টা করছেন পাকিস্তানের নীতি নির্ধারক মহলের চোখ বা দৃষ্টি আসলে এখন ঠিক সেই সম্পর্কগুলোর দিকেই। সমীকরণ নানানভাবে আবারও পাল্টে যেতে পারে কিনা? ধন্যবাদ। আপনি বিরতির আগে তো প্রশ্নটা করছিলেন যে আমি যদি ভুল না বুঝি আপনি নিশ্চয় বলতে চাচ্ছেন যে 5ই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের পর যে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন, সেই পট পরিবর্তন তো অবশ্যই আমাদের আগের 15 বছরের যে আওয়ামী লীগের স্বৈরশাসন বলছি, কেউ ফ্যাসিবাদী সরকার যেভাবে বলুক না কেন, তার থেকে পরিবর্তনের একটা বাতায়ন বা আবহ তৈরি হয়েছে এবং সেটা আমরা অলরেডি দেখছি। এবং একটু আগে যে কথাটা বলছিলাম আমি আমার প্রথম দফায়, যে অবশ্যই আমাকে অমীমাংসিত বিষয়গুলো সুরাহা করতে হবে একটা দেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে, এবং সেগুলো জরুরিও বটে, কারণ ইস্যুগুলো তো রাজনৈতিক। 71-এর গণহত্যার নিঃশর্ত ক্ষমা চাওয়া, সম্পদের ন্যায্য হিসাবে সুরাহা করা এবং হচ্ছে আটকে পড়াদের সমাধান। এখন প্রশ্নটা হচ্ছে এই যে বিষয়গুলো আমরা বিষয়গুলো তুলছি নিশ্চয়ই আমি আমার স্বার্থের দিকটা দেখছি, এবং এই সম্পর্কগুলোর যে প্রত্যেকটা রিলেশনশিপের তো একটা আলাদা আলাদা মাত্রা আছে এবং একটার সাথে আরেকটাকে কিন্তু মেলানো যায় না এবং মেলানো উচিত না। যেমন ধরেন নিকট প্রতিবেশীর সাথে এক ধরনের ডিনামিক্স থাকে, অনেক দূরের দেশ যেমন 71-এ তৎকালীন সোভিয়েত ইউনিয়ন আমাদের কিন্তু সহায়তা করেছিল। আবার ধরেন যুক্তরাষ্ট্রের সাথে আমার স্বাধীনতার পরে আস্তে আস্তে সম্পর্কটা অনেক ঘনিষ্ঠ হয়েছে, কিন্তু এই যুক্তরাষ্ট্র একসময় বাংলাদেশে অভ্যুত্থানের বিরোধিতা করেছিল। 75-এর 15ই আগস্টের আগ পর্যন্ত যে চীনের সাথে এত ঘনিষ্ঠতা, এত হৃদ্যতা, সেই চীন কিন্তু বাংলাদেশকে 75-এর 15ই আগস্ট পর্যন্ত স্বীকৃতি দেয়নি, স্বীকৃতি দিয়েছে পরে। তো এবং ইন্টারন্যাশনাল রিলেশনশিপটাকে আমি এভাবে দেখিনি যে সাংবাদিক জীবনের অভিজ্ঞতায় সম্পর্কটা আসলে দেনা পাওনা নির্ভর, খুব আবেগ, ভালোবাসা, প্রেম এভাবে না দেখাটাই বোধহয় আমাদের বাঞ্ছনীয়, সেটাই হওয়া উচিত। এখন বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক গত 15 বছর ছিল এক পেশে এবং বলা হয়ে থাকে, এবং এটা কিছু বাস্তবতা তো আছে যে 14, 18 এবং 24-এর যে ফ্লড ইলেকশন, একটা হয়েছে একতরফা নির্বাচন, 18-তে রাতের ভোট চুরির নির্বাচন এবং 24-এ যেটা আমি এবং ডামি হিসেবে অভিহিত এমন নির্বাচন। তো ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতের সমর্থনটা দরকার ছিল এবং সেভাবে সম্পর্কটা গেছে অনেকটা একমুখী। তো সেইখানে সেটা চীন বলুন, ভারত বলুন, পাকিস্তান বলুন, যুক্তরাষ্ট্র, সবার সাথে সম্পর্কটা হবে আমি মনে করি 5 আগস্ট পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট বাস্তবতাকে মেনে নিয়ে বাংলাদেশের জাতীয় স্বার্থের নিরেখে, এবং সেই স্বার্থটাকে আমি অন্য দেশের সাথে সম্পর্কটা করব, এগোবো, ঘনিষ্ঠ করব বা স্থবির সম্পর্ক স্বাভাবিক করব, সেটা যেন আমার স্বার্থ সংরক্ষিত হয়। এখন খুব স্বাভাবিক, নিশ্চয়ই আপনি প্রশ্নটা এভাবে করতে চাইছেন, একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে বলে চীন বা পাকিস্তান বেশি আগ্রহী কিনা সুযোগ। অবশ্যই এই ভ্যাকুয়ামকে তো পাকিস্তান চাচ্ছে যেই দূরত্ব ছিল সেটা কমিয়ে এনে স্বাভাবিক করা। চীন চাইবে ভারতের যে ভারতমুখীনতা বা ভারতের যে প্রভাব ছিল সেটা থেকে বাংলাদেশকে বের করে আনা। তো এবং মাননীয় প্রধান উপদেষ্টা গত মাসে চীনে গেছেন, একটা বায়োল্যাটারাল মিটিংয়ে গেল, সেটা কিন্তু ফুল ফ্লেজেড একটা মাল্টিল্যাটারাল ফুল ফ্লেজেড বায়োল্যাটারাল হয়েছে। ইন্ডিয়ার সাথে এত টানাপোড়েন পরে, যেটা নিয়ে প্রচুর জল্পনা ছিল সোশ্যাল মিডিয়াতে, এবং কোনো আনফর্চুনেটলি মেইন স্ট্রিম মিডিয়ায় মিটিংটা হচ্ছে না, এটা না সেটা না, এবং আমরা চাইছি এখন চীনে আমাদের প্রধান উপদেষ্টার সাথে চীনের প্রেসিডেন্টের মিটিং হয়েছে, সম্পর্কের টানাপোড়েন যাচ্ছে। তো ব্যাংককে যখন সুযোগ পেল ভারত, কিন্তু ভারতের প্রধানমন্ত্রী সেই সুযোগটি হাতছাড়া করেননি। তিনি আলোচনা করেছেন, কথা বলেছেন, দুই পক্ষের সমস্যার চ্যালেঞ্জগুলো নিয়ে, সুযোগগুলো নিয়ে কথা বলেছেন। তো কাজে আমি এই আন্তর্জাতিক সম্পর্কের এই জায়গাগুলোকে আমি দেখি কি সুযোগ, প্রাপ্তি, সম্ভাবনা, চ্যালেঞ্জ সবগুলো নিয়ে কথা বলা, এবং আপনি যখন আলোচনার টেবিলে বসবেন
এক পক্ষ কিন্তু আরেক পক্ষের সাথে চোখে চোখ রেখে বিষয়গুলো বলতে পারে, এবং এই যে কথাবার্তা বলা, আলোচনা করা, এইটা কিন্তু খুব জরুরি। দেখুন পিআইএ হুমায়ুন ভাই বা আমেনা আপা ভালো বলতে পারবে, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের সার্ভিস ছিল, একসময় বিষয়টা ভিসা রেস্ট্রিকশন সহ নানান রকম চাপাচাপির কারণে ফ্লাইট বন্ধ হয়ে যায়, অপারেশনে বন্ধ হয়ে যায়। সেখানে দেখেন এখন প্রাইভেট সেক্টর আসছে, ফ্লাই জিন্না, সেটা হয়তো জুন জুলাই সময় চালু হবে। আবার আরেকটা প্রাইভেট অপারেটর এখানে আসতে চাচ্ছে, দিন শেষে আসতে চাচ্ছে, কিন্তু এই প্রাইভেট অপারেটর কিন্তু ব্যবসা দেখছে, সুযোগ দেখছে। এখানে পাশাপাশি আরেকটা জিনিস বলি, করাচি এবং চিটাগাংয়ের মধ্যে কিন্তু আমরা শিপমেন্ট দেখেছি। আমি পাকিস্তানের লেখা পড়ছিলাম, ইকোনমিক্যালি এই শিপমেন্টটাকে আমার পলিটিক্যাল শিপমেন্ট মনে হয়, অনেকটা সিম্বলিক মনে হয়, কারণ আমাদের পোর্টের কিন্তু ক্যাপাসিটি নেই, মাদার ভেসেলগুলো এখানে আসতে পারে না। তো সেই জায়গায় আমাদের পোর্ট ক্যাপাসিটি যদি না বাড়ে এমনতর পলিটিক্যাল শিপমেন্ট কিন্তু খুব বেশি দিন হবে না। কাজে এটাকে ইকোনমিক্যালি ভায়াবল করতে হলে আমাদের সক্ষমতা বাড়াতে হবে। কাজে আমি মনে করি একটু সুযোগ আছে, এবং পাশাপাশি ইনক্লুডিং এই 3টা যে পেন্ডিং ইস্যু আমরা তুললাম, আমাদের প্রস্তুতিটা ভালো রাখা উচিত এবং ধাপে ধাপে প্রস্তুতি নিয়ে আগানো উচিত। যদি আমরা সেটা না করি, একটা রিলেশনশিপটাকে, যেটাকে আমরা টানাপোড়েনের সম্পর্ক, স্থবির সম্পর্ক, সেটাকে স্বাভাবিক করে গতি আনতে আমরা খুব বেশি সক্ষম হব না যদি আমরা প্রস্তুতি এই যে সম্পর্ককে স্বাভাবিক করবার কথা বলছেন এম হুমায়ুন কবির 2020 সালে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ফোন করেছিলেন পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী। সেটি নিয়ে সেই সময়টাতে রাজনৈতিক অঙ্গন অনেক সরগরম ছিল, এবং সেই সম্পর্ক স্বাভাবিক করার বিষয় তখন আসলে তেমন একটা আমরা অগ্রগতি দেখিনি। বিশেষ করে যুদ্ধাপরাধীদের বিচার ইস্যুকে কেন্দ্র করে পাকিস্তানের সাথে সম্পর্কে চূড়ান্ত অবনতি ঘটেছে, সেটিও অনেকেই বলার চেষ্টা করছেন। এখন আসলে অন্তর্বর্তী সরকারের সাথে পাকিস্তানের এই 15 বছর পরে যে সম্পর্ক আমরা দেখছি, সেই অবনতি থেকে আসলে আমরা সেই অবনতি জায়গাগুলো কাটিয়ে উঠতে পারবো কিনা? ধন্যবাদ আপনাকে আবারও। আসলে তখন একটা রাজনৈতিক উপাদান ছিল, খুব বড় ভূমিকা পালন করেছে। রাজনৈতিক উপাদান বলতে আমি বোঝাচ্ছি যে এখানে একটা সরকার তার ক্ষমতায় থাকবার জন্য বাইরের একটা শক্তির সমর্থন প্রয়োজন ছিল, এবং সেই শক্তির চাহিদাকে কিন্তু আপনি অস্বীকার করতে পারেননি। তো কাজেই সেই বাস্তবতাটা তো তখনকার সম্পর্ক বিভিন্ন দেশের সাথে কিন্তু সেই বাস্তবতার ভিত্তিতেই পরিচালিত হয়েছে, এবং সেই কারণে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কও কিন্তু হেরফের হয়েছে। তো কাজেই এখন সেই বাস্তবতাটা নাই। এখন যেটা আছে যে একটা সম্পর্ক আপনি শুরু করেছিলেন যে উষ্ণ, আমি যেটা স্বাভাবিক সম্পর্ক যেটা হওয়া প্রয়োজন, দুই দেশের জাতীয় স্বার্থের আলোকে, নিজ নিজ প্রয়োজনের আলোকেই সম্পর্কটা হওয়া উচিত, এবং সেই উদ্যোগটাই বাংলাদেশ এখন নিয়েছে। এবং এই জায়গাটা এত গুরুত্বপূর্ণ যে আমার প্রয়োজনের ভিত্তিতে কিন্তু আমি সম্পর্কটা পরিচালনা করব, এবং সেখানে ব্যবসা বাণিজ্য হতে পারে, সেখানে কানেক্টিভিটি হতে পারে, সেখানে পিপুল টু পিপুল যোগাযোগ যেটাকে বলেন সেটা হতে পারে, সেটা টেকনোলজি হতে পারে, সেটা নিরাপত্তার সহযোগিতা হতে পারে। বিভিন্ন যে সম্ভাব্য জায়গাগুলো আছে সেগুলো আমরা এক্সপ্লোর করব আমার চাহিদার ভিত্তিতে। কিন্তু তো কাজে দেশের স্বার্থকে সবার আগে, অফকোর্স দ্যাটস দ্য প্রায়োরিটি, বিকজ আমাকে তো আমি আমার প্রেক্ষাপট থেকে দেখি, পাকিস্তানে একটা প্রেক্ষাপট আছে, তারা তাদের প্রেক্ষাপটে দেখে। তো কাজে আমি যখন আমার সব দেশের সাথে সম্পর্ক পরিচালনা করব, আমারটাই হবে আমার সেন্ট্রাল পয়েন্ট, এবং সেই প্রিজম থেকেই আমি সারা পৃথিবীটাকে দেখব। পাকিস্তানের সাথে সম্পর্ক ঠিক একই প্রিজম দিয়েই আমার প্রয়োজনীয় নিরিখে আমি দেখব, এবং যে ক্ষেত্রে আমার এবং তাদের সাযুজ্য হবে সম্পর্কে বা চাহিদা, সেই জায়গাতেই সম্পর্ক এগোবে। জি ডক্টর আমেনা মোহসেন, এই যে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার কথা আমরা বলছি, অনেকেই এটি বলারও চেষ্টা করছেন আসলে এই ধরনের সম্পর্ক জায়গাগুলোতে আমরা নানান রকম আসলে সমীকরণ খোঁজার চেষ্টা করি, যে বাংলাদেশের যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে এবং সে ভারত বিরোধী এক ধরনের মনোভাব অনেকেই দেখার চেষ্টা করছেন বাংলাদেশে, সেটিকে আসলে বিভিন্ন স্তরে কাজে লাগাতে আঞ্চলিক রাজনীতিতে বাংলাদেশকে সাথে নিয়ে পাকিস্তান চলতে চাইছে, সেটি তাদের নতুন আরেক ধরনের কূটনৈতিক চাল বা এই ধরনের কূটনৈতিকভাবে তারা এরকম নতুন কিছু ভাবছে কিনা? দেখুন, ফরেন পলিসি না এত মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটভাবে দেখা, মানে এখানে অনেক দেখাটা বোধহয় ঠিক হচ্ছে না। মানে আমার মনে হয় যেটা রাহিদ এবং হুমায়ুন ভাই বলছিলেন যে এখানে অনেকগুলো গ্রে এরিয়াস থাকে, এবং আমরা আমাদের ধরেন আমাদের অপরচুনিটিসগুলো, আমাদের মানে
বিশেষ করে প্র্যাগম্যাটিজমের ভিত্তিতেই কিন্তু ফরেন পলিসি চলে। যেটা রাহি বলছিল যে এখানে ইমোশনস অফকোর্স কাজ করে, ধরেন একটা ইমোশনের জায়গা থাকে, কিছুটা থাকে, বাট ইন দ্য লং রান দেখেন ইভেন যখন আওয়ামী লীগ সরকার ছিল এমন তো না যে ভারতের সাথে সম্পর্ক ছিল, বাট অ্যাট দ্য সেম টাইম আমরা চীনের সাথে সম্পর্ক রেখেছি। মানে সেই জায়গাগুলো মানে একটা প্র্যাগম্যাটিজম বা হেজিং যেটাকে আমরা বলি বা ব্যালেন্সিং বলি, যাই বলি না কেন, সেই জিনিসগুলো আমাদের থাকে। সো এবং বাংলাদেশ লাইক দিস ইজ 2025 71, মানে আফটার 54 years বাংলাদেশ স্ট্যান্ডস অন ইটস ওন, নিজস্ব একটা আছে। আমন্ত্রণ আরও একবার জি প্রীতিশ পাত নিবেদিত রাজ কাহন এম হুমায়ুন কবির প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম। মার্কিনীদের বাংলাদেশের নির্বাচনে যে প্রভাব, সেটি নিয়ে আসলে আমাদের মাঝে অনেক আলোচনা সমালোচনা আছে। দীর্ঘদিন পর আজকে বাংলাদেশে যে দুই মার্কিন মন্ত্রীর সাথে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক হয়েছে, সেই বৈঠকের পর আমরা জানতে পেরেছি তাদের সাথে নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি। সেই প্রভাব কি তার মানে বাংলাদেশ অনেকটা কাটিয়ে ওঠার চেষ্টা করছে? আমার ধারণা প্রভাব আমি বলবো না, প্রত্যাশা বলি। সেটা আমাদের যারা বন্ধু সকলেরই প্রত্যাশা থাকতে পারে, আমাদেরও প্রত্যাশা থাকে। তো কাজেই আমরা একটা বৈশ্বিক কমিউনিটিতে বাস করি, ইন্টারন্যাশনাল কমিউনিটি বলি না আমরা, তো আমরা তো ইন্টারন্যাশনাল কমিউনিটির সদস্য। তো আমি যখন একটা সমাজের সদস্য হই, প্রত্যেকের কাছে প্রত্যেকের একটা এক্সপেকটেশন থাকে, এবং আমরা একটা নর্ম মেনে সকলেই কমন নর্মে চলবো, এটাই প্রত্যাশা। তো কাজে আপনি যদি বলেন যে বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ হবে, তাহলে সেটা আমি আপনাকে এটা আমার অভিজ্ঞতায় বলতে পারি, বাংলাদেশ গণতান্ত্রিক দেশ হোক এটা চীনারা পর্যন্ত চায়। তার কারণ হলো যে এই দেশ গণতান্ত্রিক প্রক্রিয়াটা চালু থাকলে কাজ করার সুবিধা হয়, তারা পলিসি ঠিক মতো করতে পারে, তারা বুঝতে পারে যে এরপরে এটা আসবে, একটা পার্টি আজকে আছে আরেকটা পার্টি কালকে আসবে, তারা দেখেন ডু বেটার ডিপ্লোমেসি অথবা প্রেডিক্টেবল ডিপ্লোমেসি। সেই কারণেই ইভেন চাইনিজের কথা বললাম, তো আর মার্কিন যুক্তরাষ্ট্র বলে অন্যান্য যারা আমাদের বন্ধুরা আছে বা সহযোগীরা আছে, সকলেই চায়। কেন চায়? এই কারণে যে আপনি একটা প্রেডিক্টেবল এনভায়রনমেন্টের উপর কাজ করতে পারেন। কারণ যারা ধরেন যারা আমাদের আমরা যাদেরকে উন্নয়ন সহযোগী বলি, তারা তো আমাদেরকে পয়সা দেয়, একটা অবজেক্টিভ নিয়ে সামনে পয়সাটা দেয়। ওই অবজেক্টিভটাও যদি অ্যাচিভ করতে হয় তার জন্য স্টেবিলিটি দরকার, এবং তারাও তাদের যারা ভোটার আছে তাদের কাছে তো অ্যাকাউন্টেবল থাকে যে এটা কী জন্য দিলাম, ব্যয় হচ্ছে কিনা ঠিক মতে। এই সবগুলো প্রক্রিয়া যদি আপনি চিন্তা করেন তাহলে কিন্তু জবাব পাবেন যে আমাদের যেমন এক্সপেকটেশন তাদের কাছে আছে, তাদেরও আমাদের ব্যাপারে এক্সপেকটেশন। কিন্তু এই চাপিয়ে দেওয়ার এক ধরনের আলোচনা আমরা দীর্ঘদিন ধরে শুনেছি, কিংবা আসলে কোন সরকার তাদেরকে সেই সুযোগ দিয়েছে, সেই আলোচনাও তো ছিল। এটা আছে, এবং সেখানেই আমার বিষয়টা আসবে। আমি যে কথাটা একটু আগে বলছিলাম, আমার কি চাহিদা, আমার কি স্বার্থ, সেটাকে আমি বস্তুনিষ্ঠভাবে যদি বিচার বিশ্লেষণ করে তবে আমি সম্পর্ক করতে পারি, তাহলে আপনার প্রশ্ন আসবে না। কিন্তু যদি আপনি আমার জায়গায় যদি আপনি সেখান থেকে সরে গিয়ে অন্য কিছু উপাদানের মধ্যে ঢুকিয়ে দেন, তখনই আপনার প্রশ্নের মুখে পড়বেন। এবং যেটা আজকে অনেক আপনি আলোচনায় বলছিলেন, আমরা প্রশ্নের মুখে পড়েছি, এবং যেটা আজকের আলোচনা আংশিকভাবে এসছেও। তো কাজেই এটা যে কোনো দেশের জন্যই, আমাদের দেশ তো বটেই, আমার জাতীয় স্বার্থ, জনস্বার্থকে মনে রেখে যদি আমি সম্পর্ক পরিচালনা করি, তাহলে সেখানে কোনো প্রশ্ন আসবে না, এবং মানুষ সেটা গ্রহণ করবে, সম্পর্কটা টেকসই হবে। এখন এই জায়গাটাতে আমাদের ওই উপলব্ধিটা থাকা দরকার যে আমি সত্যিকার অর্থে জনগণের চাহিদা প্রত্যাশার ভিত্তিতে পূরণ করতে পারছি আমার সম্পর্ক পরিচালনা করছি। ডক্টর আমেনা মহসিন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমানোর বিষয়ে আজকে আলোচনা হয়েছে, আবার একই সময়ে যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি নিয়ে আসলে এই মুহূর্তে বাংলাদেশে তোলপাড় চলছে, আলোচনা আছে, সমালোচনা আছে। দুটো মিলে একটু জানতে চাই, এখন আসলে যে পরিস্থিতিতে আমরা আছি, এই বাণিজ্য ঘাটতি এই আলোচনার মাধ্যমে কমবার প্রত্যাশা আমরা করতে পারি কিনা? দেখুন, এটা মানে ঠিক মার্কিন যুক্তরাষ্ট্রে যারা এখন ক্ষমতায় আছে ওদেরকে মানে ওদের নিয়ে কিছু প্রেডিক্ট করাটা খুবই একটা দুরূহ ব্যাপার। মানে আমরা সবসময় একটা কথা বলতাম যে মার্কিন যুক্তরাষ্ট্রে যেই ক্ষমতায় আসুক না কেন, ওদের ইনস্টিটিউশনসগুলো বা প্রতিষ্ঠানগুলো এত শক্তিশালী যে তাদের ফরেন পলিসিতে তেমন ব্যতিক্রম আসে না। কিন্তু ট্রাম্প হ্যাজ ওভারটার্ন দ্য এন্টায়ার থিং। আপনি দেখেন না হলে 453% ট্যারিফ যেটা চায়নার উপরে হয়েছে, মানে ইজ ইট সামথিং যেটা মানে উইচ মেক্স এনি সেন্স? সো এরকম একটা পরিস্থিতিতে
মানে সেখানে তো বাংলাদেশ একটা খুবই ক্ষুদ্র প্লেয়ার, বাট ক্ষুদ্র প্লেয়ারও আমি বলবো না, বিকজ বাংলাদেশের সাথে তো মার্কিন মানে ইন্ডো প্যাসিফিক রিজনে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা স্থিতিশীল অবস্থার প্রয়োজন আছে। সেখানে বাংলাদেশ ইজ ভেরি স্ট্র্যাটেজিক্যালি লোকেটেড, এবং সেই জায়গাটাতে তো তাদের বাংলাদেশকে প্রয়োজন। এই অঞ্চলে তাদের চায়নার সাথে যে ইয়েগুলো আছে, কম্পিটিশনসগুলো আছে বা রাইভালরিগুলো আছে, সেখানে আবার বাংলাদেশ কামস ইন আ ভেরি ইম্পর্টেন্ট সিগনিফিকেন্ট ওয়ে, সেগুলো তো আছে। সো এই সমস্ত ইস্যুসগুলোকে নিয়ে মানে এই মুহূর্তে মানে আমরা যেটা করতে পারি যে আমার কাছে যেটা মনে হয় যে আমাদের মতো দেশগুলো নিজেদের মধ্যে আলাপ আলোচনার মধ্যে দিয়ে অল্টারনেটিভ রুটসগুলো বা অপশনসগুলো আমাদের দেখা উচিত, যে আমরা নিজেদের মধ্যে কেমন করে, যেরকম ব্রিক্স আছে ধরেন, আমি সেই জন্য বলছিলাম সার্ক বা বিমস্টেক ফর দ্যাট ম্যাটার, মানে আমরা কার সাথে কত বেশি আমরা ইউরোপিয়ান ইউনিয়ন আছে, কোন জায়গাগুলোতে আমরা যেতে পারি, রাদার দেন শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে নির্ভরশীল হয়ে। বাট নেগোসিয়েশন মানে এটা তো একটা প্রক্রিয়া, মানে আমরা আমাদের কনসার্নটা তো ব্যক্ত করবই। অর্থাৎ এই প্রক্রিয়াকে আমরা ইতিবাচকভাবে দেখব, সেই প্রত্যাশা আমরা রাখতে পারি। হ্যাঁ, দেখেন যখনই আমরা একটা নেগোসিয়েশনস স্টার্ট করি সেটা মানে প্রসেসটা তো ইম্পর্টেন্ট না, প্রক্রিয়াটা, বাট সেটা আলটিমেটলি কী হবে, ধরেন এখানে অন্য কেউ ক্ষমতায় থাকলে হয়তো আজকে আমরা এই পরিস্থিতিতে থাকতামই না, কারণ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সমস্ত নিয়ম ভঙ্গ করে এই জিনিসগুলো হয়েছে। বাট উইথ ট্রাম্প ইট ইজ আনপ্রেডিক্টেবল। রাহিদ এজাজ, যে দুটো দেশ নিয়ে আসলে আমরা আলোচনা করছি, যুক্তরাষ্ট্র এবং পাকিস্তান, দুটো দেশের সাথে বাংলাদেশের এই মুহূর্তে আসলে যে ধরনের সম্পর্ক আছে, সেটি কূটনৈতিকভাবে কিংবা অর্থনৈতিকভাবে সবকিছু মিলিয়ে আসলে সম্পর্ক নতুন মাত্রা পাবে কিনা আজকের এই বৈঠকের পর? দেখুন, শুরুতে যেটা বলছিলাম, এফওসি বলুন কিংবা দুজন যে ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট, একজন সাউদার্ন সেন্ট্রাল এশিয়া আর একজন ইস্ট এশিয়া প্যাসিফিক, এগুলোতে খুব রুটিন ফরম্যাটের কতগুলো মিটিং, যে আমেরিকার সাথে কোনো কিছুই কিন্তু বন্ধ ছিল না। যদিও আওয়ামী লীগ আমলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচুর জনসমক্ষে গালাগালি করলো, নানান ফরম্যাটে কিন্তু মিটিং হয়েছে, যেমন পার্টনারশিপ ডায়ালগের মতো ফোরাম, মিলিটারি ডায়ালগ, সিকিউরিটি ডায়ালগ, এগুলো কিন্তু আওয়ামী লীগের এই 15 বছরে হয়েছে। ওয়ান সাইডেড ইলেকশন নিয়ে তাদের আপত্তি থাকার পরও। তারপরে দুজন সেক্রেটারি অফ স্টেট, হিলারি ক্লিন্টন, যিনি হচ্ছেন প্রফেসর ইউনুসের চিফ অ্যাডভাইজার, ফ্যামিলি ফ্রেন্ড, এবং প্রফেসর ইউনুসের পক্ষে এত স্ট্রংলি এমন কোনো স্ট্রং সাপোর্টার কিন্তু গ্লোবালি নেই। ইভেন ইকোনমিক্স যখন 100 ইনফ্লুয়েন্সিয়াল লিডার নিয়ে যেটা বলছেন, ওখানে হিলারি ক্লিন্টন কিন্তু প্রফেসর ইউনুসকে নিয়ে লিখেছেন। তো শেখ হাসিনা চরম শত্রু বিবেচিত ডক্টর ইউনুস, সেই ডক্টর ইউনুসকে নিয়ে লিখেছেন, বক্তব্য রেখেছেন, চিঠি দিয়েছেন। সেই হিলারি কিন্তু বাংলাদেশে এসেছেন। তারপর সেক্রেটারি অফ স্টেট জন কেরিও এসেছেন। আমি এই জন্যই বলতে চাচ্ছি যে এত গালাগালির পর কিন্তু আমেরিকার সাথে সম্পর্কটা থেমেছিল না, সব কিছু চলেছে। আর হুমায়ুন ভাই যেটা বলছিলেন যে নির্বাচন নিয়ে আপনি প্রভাব বা চাপ, দেখেন এটা ডেমোক্র্যাটদের খুব স্ট্রং যে ফরেন পলিসি, সেখানে হিউম্যান ভ্যালুজের একটা বড় জায়গা থাকে, এবং ভ্যালুজের মধ্যে ডেমোক্রেসিটা বড় জিনিস। তার মানে এমনটা মনে করার কারণ নেই যে রিপাবলিকানরা ইলেকশন, ডেমোক্রেসি এগুলোকে একদম বাদ দিবে। আর আপনি যেটা বলছিলেন না, পররাষ্ট্র উপদেষ্টার সাথে হয়নি, পররাষ্ট্র সচিব কিন্তু বলেছেন তিনি বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, সংস্কার এগুলো নিয়ে সরকারের পজিশনগুলো বলেছে, এবং আগামী 25 বা 26 তারিখ তাদের আরেকজন ডেপুটি সেক্রেটারি অফ স্টেট, আমরা ইতিবাচক কিছু প্রত্যাশা করতেই তখন পারি। হয়তো তিনি হয়তো সংস্কার নিয়ে বলবেন। এবং আজকে কিন্তু প্রধান উপদেষ্টা সংস্কার নিয়ে কথা বলেছেন, এবং সংস্কারের প্রতি যুক্তরাষ্ট্র তার সমর্থন ব্যক্ত করেছে। কাজে আমি মনে করি দুটো সম্পর্ক ইতিবাচক পথে এগোবে। ধন্যবাদ ডক্টর আমিনা হোসেন এবং এম হুমায়ুন কবির আজকে রাজকাহনে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। জি25 প্রাথমিক রাজকাহন থেকে ফিরবো আগামী রবিবার রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।